আজকে একটা খুব দুর্গম জায়গায় ট্রেকিংয়ে চলেছি। এই রাস্তাটা দিয়ে আগেরবার ট্রেকিংয়ে যে শিরখোলা ফলস দেখিয়েছিলাম, এবার সেই রাস্তায় না গিয়ে এই সোজা রাস্তা ধরে চলেছি। আমার পিছনে আছে বাপ্পা আর সৌরভ, আর আগে আছে রোশন, আমাদের লোকাল গাইড। এবার যে ফলসটা দেখাতে চলেছি, প্রথমে দেখিয়েছিলাম মাজুয়া ফলস চারডুঙ্গে তে, আর সেকেন্ড দেখালাম শিরখোলা ফলস। এবার যে ফলসটা দেখাতে চলেছি সেটার কোনো নামকরণ হয়নি, তাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি প্রথম এই ফলসটা দেখাচ্ছি, সেই জন্য সবাই বলল যে এটা যশো ওয়াটার ফলস নামেই নামকরণ করতে বলল। যাই হোক, এই ফলসটা সেই জন্য যশো ওয়াটার ফলসই নাম দিলাম। এই দুর্গম রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে চলেছি। এখনো মোটামুটি ভালোই আছে রাস্তা, নর্মাল রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে কিন্তু আমাদের উঠিয়ে নিয়ে চলেছে, মানে সমানে উপরের দিকে উঠতে হচ্ছে। ঝরা পাতা, একদিকে বিরাট খাদ আর একদিকে উঁচু পাহাড়, মাঝে মাঝে আবার সিঁড়িও আছে। এর মধ্যে দিয়ে ধীরে ধীরে উঠছি। আমাদের অ্যাকচুয়ালি এই ফলসটা টোটাল কভার করতে, মানে যেতে 1 ঘন্টা সময় লেগেছিল, মানে টোটাল রাস্তাটা অতিক্রান্ত করতে। তার মধ্যে মোটামুটি আমি এই ভিডিওর মধ্যে 22 মিনিট মতো কেটে ছেটে দেখালাম। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা দুর্গম রাস্তা আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন, সেই জন্য আমি আর ছোট করলাম না, কেননা রাস্তার যে দুর্গম ভাব সেটা কিছুটা ফিল করার প্রয়োজন আছে। দেখতে থাকুন। এইখান থেকে যথারীতি মানে আরও অনেকটা উঁচুর দিকে উঠতে হচ্ছে। দেখলে বুঝতে পারছেন যে একদম মানে উঁচুতে উঠতে হচ্ছে। রোশন যথারীতি আমাদের স্পিড যেহেতু কম, ও আগের থেকে এসে বসে রেস্ট নিচ্ছে। আমরা এগিয়ে চললাম।
একদম খাড়া উপরের দিকে উঠে যেতে হচ্ছে। সরু রাস্তা, একদিকে বড় খাই আর একদিকে উঁচু পাহাড়, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি। যেহেতু উপরের দিকে উঠতে হচ্ছে, দেখলে বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের যে গতি সেটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। এই জায়গাটা আবার একটু সিঁড়ির মতো ধাপ ধাপ করা আছে। কন্টিনিউ আপে ওঠা যে কতটা কষ্টকর সেটা প্র্যাকটিক্যালি যে উঠবে সে বুঝতে পারবে। এই জায়গাটায় আসার পর একটা দূরে একটা কালভার্টের মতো নজর পড়ছে। মানে বর্ষাকালে এই কালভার্টের নিচ দিয়ে প্রচুর জল যায় আশা করি, কিন্তু এখন যেহেতু বর্ষা এখনো দেরি আছে সেই জন্য এখানে কিন্তু এখনো জল নেই। কালভার্টটা মোটামুটি নিচটা শুকনোই আছে। তা আমরা মোটামুটি সবাই হাঁপিয়ে গেছি। আমি এই জায়গাটা একটু কালভার্টের রেলিংয়ে বসে রেস্ট নিচ্ছি। ততক্ষণে বাপ্পা চলে এসেছে, সৌরভ এসে গেছে। এরপরে আবার উপরের দিকে প্রচুর উঁচু, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে অপোজিট সাইড দেখলে বোঝা যাচ্ছে কালভার্টের প্রচুর উঁচু, এই দিক দিয়ে আমাদের যেতে হবে। যথারীতি আবার রওনা দিলাম। উঁচুর দিকে ওঠা আবার শুরু হয়ে গেল। অনেকটা উঁচু এবং রাস্তার মধ্যে বলা যায় যে এবড়ো খেবড়ো অফ রোডিংয়ে চলছি। খাড়া একদম উপরে উঠিয়ে দিয়েছে। আসার পর যথারীতি আমরা এখানে দেখতে পেলাম একটা গোয়াল ঘর, যেখানে একটা গরু আর কয়েক বসতি, মানে কয়েকটা গ্রামের মধ্যে এই গোটা চারেক ঘর নজরে পড়ল। জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে পাশে ক্ষেতের মধ্যে শুনলাম যে আদার চাষ হয়েছে। বাদিকে যে ক্ষেতটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আদার চাষ। আদা আবার ওই কিছুটা শুকনো জঙ্গল দিয়ে ঢেকে দিতে হয় চাষ করা, এটাই নিয়ম। এখানে লোকাল লোকের সাথে একটু কথা বলছি। বাচ্চার সাথে হ্যান্ডশেক করলাম। অসাধারণ অভিজ্ঞতা। আবার আমরা যথারীতি এগিয়ে চলছি। এই দুটো চারটে ঘর, তার মধ্যে দিয়ে পাথরের রাস্তার দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। সিনিক বিউটি সত্যি দেখার মতো, যার জন্যই আপনাদেরকে এই রাস্তাগুলো একটু দেখিয়ে দিচ্ছি।
কেননা 1 ঘন্টার জার্নিতে যদি 20 মিনিট না দেখানো যায় তাহলে ফিল করা যাবে না টোটাল জার্নিটা। এই বাড়ি যথারীতি ক্রস করে আমরা আবার সেই অফরোডিং জঙ্গলের মতো সরু পথ দিয়ে যথারীতি আবার এগিয়ে যেতে হবে। এই আবার উপরে ওঠা শুরু হয়ে গেল যথারীতি ছড়া পাতা, আর একদিকে এখানে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া আছে, খুব সরু রাস্তা। যা রাস্তা দেখেছি তার মধ্যে এই জায়গাটা বলা যায় যে সবচেয়ে ডিফিকাল্ট স্টেজ। মানে দেখতে পাওয়া যাচ্ছে যে খুবই সরু, মানে পা রাখার জায়গা পর্যন্ত নেই। তার মধ্যে ছড়া পাতার জন্য জায়গাগুলো লুজ হয়ে আছে। পম্পা সৌরভ অনেকটাই পিছিয়ে পড়েছে। আমি যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছি। আর এখান থেকে প্র্যাকটিক্যালি মানে খুবই নিচে একেবারে নেমে যেতে হবে। দেখে অনেকটা চিন্তাই হচ্ছে যে এতটা নিচে নেমে আবার সেটা তো আমাদের ফেরার সময় আবার যথারীতি আবার উঁচুতে উঠতে হবে। কিন্তু
হেঁটে এত দূরে আসার পরে আবার ব্যাক করে যাওয়ার মতো কোনো রকম সম্ভাবনা চলবে না, তাই আমাদের যেতেই হচ্ছে ধীরে ধীরে। দেখুন রাস্তা মানে একদম খাড়া, নিচে নেমে যেতে হচ্ছে। হাতে স্টিক আছে বলে এটা কিছুটা আমার সাহায্য হচ্ছে, আদারওয়াইজ খুবই রিস্কি জায়গা এটা। আপনারা দেখতে পাচ্ছেন স্টিকের সাহায্যে কিভাবে সাপোর্ট করে করে আমি নিচে নামছি। এক হাতে আমার ক্যামেরা আছে, এক হাতে স্টিক আছে, খুবই টাফ সিচুয়েশন। একদম খাড়া নিচে নামিয়ে দিচ্ছে। মানে এই ট্রেকিং এর মধ্যে বলা যায় যে সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হচ্ছে এটা, মানে এখনো অবধি। কেননা ফাইনালি ফলসের কাছে গেলে আরো কি ডেঞ্জার আছে সেটা তো অপেক্ষা করছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা এই ফলস পার শেষে সবাই খুব ক্লান্ত। আমি, সৌরভ, বাপ্পা, রোশন সবাই যার জন্য এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি আর কি বলতে পারা যায়। তারপরে অরিজিনাল ফলস দেখতে গেলে আরেকটু উপরে উঠতে হবে, যে জায়গাটা অত্যধিক ডেঞ্জার মানে বলতে পারা যায়। এই যে আমাকে জোর করে নিয়ে চলেছে রোশন, বলছে যে স্যার এত দূরে সে একদম, আর আমাকে তো যেতেই হবে। যশো ওয়াটারফলস এক্সপ্লোর করছি, আর একদম গোড়াতে যদি না যাই তাহলে তো এক্সপ্লোর হবে না। সেই জন্য যথেষ্ট ঝুঁকি নিয়ে আমি রোশনের সাথে এগিয়ে চললাম। এই সেই রাস্তা কিছুই নেই, মানে এখানে যেতে হচ্ছে আর কি।
এই যে এখান থেকে ফলসটা যথারীতি অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখাচ্ছি যে কিভাবে এটার গোড়া অবধি যেতে হবে। মানে রাস্তা নেই, পাশেই ফলসে সে স্লিপারি পাথর, পড়ে গেলে একদম নিচে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। খুব কষ্ট করে মানে সাপোর্ট নিয়ে নিয়ে আমি এগিয়ে চলছি। রোশন আমাকে হেল্প করছে একটু রাস্তা করে দেওয়ার জন্য। যথারীতি দেখতে পাওয়া যাচ্ছে যে বোল্ডারের একেবারে খাজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে নিচু হয়ে, মানে সোজা হলে মাথায় বোল্ডার লেগে যাবে। এবার যথারীতি এই হচ্ছে যে জায়গা লাস্ট আমি আসতে পারবো আর কি, এই জায়গাটা। এই চলে আসলাম যশো ওয়াটারফলস। এটা অ্যাকচুয়ালি গরুয়াথান ব্লকে পড়ে, অ্যাম্বিয়কের কাছাকাছি। পাপড়খিতির কাছেও বলা যায়। এই আমাদের যশো ওয়াটারফলস এক্সপ্লোর হয়ে গেল। খুব সুন্দর একটা ফলস, যদিও এখন বর্ষা নেই যার জন্য জল ধারা একটু কম আছে। বর্ষাকালে এটার সৌন্দর্য আমি শুনেছি আরও বেশি হবে। অনেক উঁচুর থেকে জল নিচে ঝরে পড়বে আরও বেশি জলের স্রোত নিয়ে। যাক, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, কেননা এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে। আজকে এখানেই ওয়াটারফলস, যশো ওয়াটারফলস দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।